এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর সাথে চট্টগ্রামে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনায় নড়ে চড়ে বসেছে খোদ এনসিপি। এমনকি অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে গ্যাজেট প্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহকে যদি এই পরিণতি করা হয়, তাহলে আগামী দিনগুলোতে কি পরিণতি হবে বাকিদের। সামনে নির্বাচনকে ঘিরে উত্তাপ চলছে রাজনীতির মাঠে। আর এখন কে যে আসলে অন্ধকারে কারে মারে, কারে আপনি দায়ী করবেন, এটা বোঝা একটু কষ্টকর। তো আমার মতন অনেকে নিশ্চয়ই ভাবছেন যে আমাদের জুলাই যোদ্ধা যিনি আছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি তো অনেক সাহসী, গ্যাজেট প্রাপ্ত বীর, তো তারে মারার মতন এত বড় সাহস কে করলো? তবে এখানে নামগত একটা ফেরকা আছে। হাসনাত আব্দুল্লাহ নামে জুলাই যোদ্ধা বলতে আমরা যাকে চিনি, সারা বাংলাদেশে পরিচিত কুমিল্লার সন্তান অর্থাৎ দেবিদ্বারের সন্তান হাসনাত আব্দুল্লাহ। বাট চট্টগ্রামে আরেকজন ছেলে আছে হাসনাত আব্দুল্লাহ, আমাদের দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহ না, তিনিও চট্টগ্রামের ছেলে, জুলাই যোদ্ধা, এবং কি এই গণঅভ্যুত্থানে আহত এবং গ্যাজেট প্রাপ্ত বীর খেতাব তিনি পেয়েছেন। তার উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গতকালকে রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আর এই ঘটনায় মাইনুদ্দিন নামের আরেক যুবক আপনার হাসনাত আব্দুল্লাহকে বাঁচাতে গিয়ে আহত হয়। তথ্যসূত্র বলছে 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত লাঠি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই অতর্কিত হামলা চালায়। হামলাটি ঘটে চট্টগ্রামের চন্দনাইশের বদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনে যে সড়ক আছে সেখানে। এই ঘটনার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা তিনি বলছেন যে চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিনের মনোনয়ন বাতিল এবং গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল। ওই স্মারকলিপি প্রদানের কারণেই এই হামলার ঘটনা ঘটে। তো চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিনকে, তিনি সম্ভবত বিএনপির আপনার যিনি প্রার্থী, তো স্বাভাবিকভাবে যদি এরকম কোনো অ্যাক্টিভিটিস ঘটে রাজনৈতিক দল হিসাবে, আমি জানি না যে তিনি জসিমউদ্দিন কি বিএনপির প্রার্থী কিনা, সরি এলডিপির প্রার্থী চট্টগ্রাম, সরি এলডিপি না, এই ঘটনার পর এলডিপির প্রার্থী যে, কারণ এখন তো এনসিপি, এলডিপি, জামাত ইসলাম তারা একটা টিম হয়েছে। এই ঘটনার পর চট্টগ্রাম 14 আসনের এলডিপি প্রার্থী তিনি বলছেন যে আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকবে না। আর এই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ সহ বাকি যারা আছেন তারা। এনসিপি নেতা এই ঘটনার পর তিনি বলেছেন যে আমার অত্যন্ত কাছের ছোট ভাই, আচ্ছা ঠিক আছে, এই দৃশ্য কোনোভাবে তিনি নিতে পারছেন না। হাসান আলী গিয়ে এনসিপির প্রার্থী ছিলেন। পরবর্তীতে 11 দলীয় জোট গঠনের পর চট্টগ্রাম 14 আচ্ছা, এখন আমার ধারণা জসিমউদ্দিন যিনি, তিনি সম্ভবত বিএনপির প্রার্থী, আমি শতভাগ শিওর না। তো যদি বিএনপির প্রার্থী হয় তো বিএনপির একজন মনোনীত প্রার্থী, সামনে নির্বাচন, এই টাইমে এসে ওনার বিরুদ্ধে আপনারা যদি এরকম স্মারকলিপি জমা দিতে যান, প্রার্থিতা বাতিলের জন্য অ্যাক্টিভিটিস করতে যান, তো ভাই রাজনীতি তো রাজনীতি। আগে তো আওয়ামী লীগ নিয়ে কথা বলতেন বা আওয়ামী লীগের ইস্যুতে অনেক কথা বলা যেত, এখন তো সবাই মজলুম, আপনিও মজলুম ছিলেন, বিএনপি রাজপথে আরো মজলুম ছিল। আপনারা তো আজকে হঠাৎ করে অনেকে আছেন যে নতুন করে এখানে সামনে আসছেন, বাট রাজনৈতিক দল হিসাবে বিএনপির নেতাকর্মী আছে, ফেসবুকে বসে অথবা তার প্রার্থীর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিতে গেলে লোকাল পোলাপেন তো খেপবই। আর আপনাদের কথার যে ভাষা, তো এই ভাষা শুনলে কারই না রাগ ওঠে। সো সেই জন্য মুখের ভাষা সংযত করতে হবে বলে আমি মনে করি। কারণ এখন নির্বাচন অবস্থান, এই মুহূর্তে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রার্থী বা তার কর্মীরা কোনো অ্যাকশন করলে বিপরীতে যার যে শক্তি আছে সেই করবে। আপনার শক্তি আছে, আপনি স্মারকলিপি জমা দিয়েছেন, তাদের শক্তি আছে মারবে। তো এটা কিন্তু ভাই অল অ্যাবাউট পাওয়ার, ক্ষমতা। সাবধান থাকবেন, সংযত হবেন। হতাশার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের এক শ্রেণীর নেতাকর্মী আছে, এরা সব সময় পরনির্ভরশীল। এরা সব সময় বলার চেষ্টা করে, এরা সব সময় মাথার মধ্যে গেঁথে নিয়েছে যে তাদেরকে কোনো মহাশক্তি, কোনো পরাশক্তি, কোনো বিশেষ গোষ্ঠী, হতে পারে ভারতবর্ষ, হতে পারে রাশিয়া, হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরকে ক্ষমতার মসনদিনে বসিয়ে দেবে এবং তারা সেটা
উপভোগ করবে। তাদের একটা বিশেষ ধারণা ভারতবর্ষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এনে বসিয়ে দেবে। আর এই বাটপারগুলা, এই বিশেষ শ্রেণী যাদের কথা আমি বলছি, এদের মধ্যে একটা অংশ আছে, ক্ষুদ্র অংশ, এরা না বুঝে এইসব কথা বলে। আর একটা বিশাল অংশ আছে, এরা হচ্ছে সুবিধাবাদী। এবং এই সুবিধাবাদী শ্রেণী কিন্তু গত 15 বছর সবটুকু সুযোগ সুবিধা নিয়েছে, সবগুলা ক্রিম কিন্তু এরাই খেয়েছে। এবং এরা এখনো ভাবছে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে এনে বসিয়ে দেবে ক্ষমতার মসনদে, আর এরা এসে পুনরায় ক্রিম খাবে। আর একটা শ্রেণী আছে, এরা না বুঝে দেয়। যারা না বুঝে দেয় তাদের উদ্দেশ্যে বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম যখন ব্যবহার করবেন তখন আপনাকে বুঝতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। জনকণ্ঠ অর্থাৎ জামাত কণ্ঠ পত্রিকা একটা সংবাদ প্রকাশ করেছে ঠিক সন্ধেবেলায় দিল্লিতে মার্কিন প্রতিনিধিদের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বৈঠক। চমৎকার ভাবে তারা সংবাদটা প্রকাশ করেছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সংবাদটা কয়েক ঘন্টার ব্যবধানে জনকণ্ঠ পত্রিকা সরিয়ে ফেলেছে। এই লিংক অনেকে দেখতে পাননি, কিন্তু যেই ফটো কার্ড আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফটো কার্ড দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা একদম ব্যাপক প্রচারণা চালাচ্ছে। মানে আমি ভেবে পাই না, আপনারা কোনো কিছু ক্রস চেক না করে, কিছু না দেখে, না শুনে, না জেনে হুটহাট একটা সংবাদ প্রকাশ করলেন। আর আপনাদের ক্যাপশন দেখলে মনে হয় আপনারা পরজীবী। বাংলাদেশ আওয়ামী লীগ কি ব্যাকডোরে রাজনীতি করে ক্ষমতায় আসা কোনো সংগঠন? বাংলাদেশ আওয়ামী লীগ কি জনগণের ম্যান্ডেট ছাড়া রাজনীতি করেছে? বাংলাদেশ আওয়ামী লীগ কি রাতের আধারে রাজনীতি করে, অপরাজনীতি করে, গুপ্ত রাজনীতি করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হবে? এ ধরনের ধারণা আপনাদের? আওয়ামী লীগের মতো করে ফিরবে, আওয়ামী লীগ রাজপথে লড়াই সংগ্রাম করে ফিরবে। কিন্তু আপনাদের আচার আচরণ, আপনাদের কথা বলা, আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন স্ট্যাটাস দেখলে মনে হয় আপনারা সেই পরনির্ভরশীল হয়ে আছেন, আপনারা পরজীবী হয়ে আছেন। দেখেন, প্রতিবেশী বন্ধুরাষ্ট্র আমাদের জন্য অনেক কিছু করবে, বাট রাজনৈতিক এই ময়দানটা পরিষ্কার করার জন্য আপনাদেরকে সহায়তা করতে হবে, আপনাদেরকে এই ময়দানে নামতে হবে। অনেকে আমাকে গালি দেবেন যে আপনি বাইরে বসে লম্বা লম্বা কথা বলেন, তো আমি মাঠে যাই, আমার জীবনের নিরাপত্তা আপনারা আমাকে দেন, আমি যাবো, কোনো সমস্যা নাই। জনকণ্ঠের মধ্যে একটা পত্রিকা একটা সংবাদ প্রকাশ করলো, আর সেইটা নিয়ে আপনারা এমন ভাবে স্ট্যাটাস দিচ্ছেন, আমি ভাষায় বলতে পারবো না। সেই স্ট্যাটাসের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের কোনো শক্তিমত্তার জায়গা নেই, আওয়ামী লীগ গণমানুষের দল না, জনমানুষের দল না, জনমানুষের কোনো ম্যান্ডেট আওয়ামী লীগের উপর নাই, আওয়ামী লীগ ভেসে আসা কোনো সংগঠন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়নি, তারা পরজীবী হয়ে বসে আছে। দিল্লি কিংবা ওয়াশিংটন কিংবা মস্কো আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে, আর আওয়ামী লীগ বসে রাষ্ট্র পরিচালনা করবে। আপনাদের ধ্যান ধারণা দেখে, আপনাদের বুদ্ধিমত্তা দেখে, আপনাদের মস্তিষ্কের সীমাবদ্ধতা দেখে মাঝে মধ্যে লজ্জা লাগে যে আপনারা কিভাবে আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ করতে হলে উদার চেতা হইতে হয়, উদার মন মানসিকতা থাকতে হয়। আওয়ামী লীগ করতে গেলে অবশ্যই আপনাকে মেন্টালিটি অনেক আপডেট করতে হবে। মান্দাতার আমলের মেন্টালিটি নিয়ে একবিংশ শতাব্দীতে বাংলাদেশে বসে আওয়ামী লীগের রাজনীতি করবেন, এমনটা হতে পারে না। জনকণ্ঠের এই সংবাদ প্রকাশের পর আপনাদের স্ট্যাটাসের ধরন দেখে সত্যি কথা বলতে অনেক ক্ষুব্ধ হয়েছি। এইভাবে হয় না। আওয়ামী লীগের একটা জনভিত্তি আছে, এটাকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা পরজীবী হয়ে যাচ্ছেন। পরজীবীরা কিন্তু দীর্ঘমেয়াদে বাঁচতে পারে না, এটা আপনাদের মাথায় রাখা উচিত। সুদখোর ইউনূসের লাস্ট 1 বছরে বাংলাদেশে লাশের যে ব্যবসা হয়েছে, বাংলাদেশে যে কতগুলা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে আপনারা কল্পনা করতে পারবেন না। এই কথাটা আমি এখন বলতাম না, আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ সুদখোর ইউনূসকে যদি বেওয়ারিশ বানানো যাইতো তবে মনে হয় বাংলাদেশের মানুষের আত্মা, যারা মৃত তাদের আত্মা শান্তি পেত, আর যারা বেঁচে আছে তারাও শান্তি পেত যদি সুদখোর ইউনূসকে বেওয়ারিশ লাশ হিসেবে বাংলাদেশের মাটিতে দাফন করা যাইতো। শুধুমাত্র ঢাকায় 643টি বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। রায়ের বাজারে 461 এবং জুরাইন কবরস্থানে 175 লাশ দাফন করা হয়েছে। 2024-এর চেয়ে 2025 সালে 73টি বেশি লাশ বেওয়ারিশ। পুস্তকগুলা শ্মশানে অন্য ধর্মের 7 জনের লাশ দাহ। নদী থেকে 400 লাশ উদ্ধার হলেও 141 জনের পরিচয় শনাক্ত করা যায়নি। বাংলাদেশ না ঠিকঠাক আছে? সুদখোর ইউনূস, প্রেস সচিব ডাস্টবিন শফিক থেকে শুরু করে সবাই বারবার বলে না বাংলাদেশ ঠিকঠাক আছে, বাংলাদেশ ঠিক মতো চলছে। স্বাধীনতার পর এটাই বাংলাদেশের সর্বোচ্চ শাসনামল, সব থেকে সেরা শাসনামল। সুদখোর ইউনূস বাংলাদেশের সব থেকে ভালো পরিচালক। তাহলে এতগুলা লাশ কোত্থেকে আসে? এই বেওয়ারিশ লাশ কেন? লাশের পরিচয় কেন নাই? বেওয়ারিশ লাশ কেন কোত্থেকে আসে? নির্বাচনটা হোক জাস্ট, দেশের স্বাভাবিক রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি হোক, বাংলাদেশের সেনাবাহিনী এই গাদ্দাররা ঠিকঠাক হোক, এই গাদ্দারদেরকে সংস্কার করা হোক, এরপর সুদখোর ইউনূস তোমার 14 গোষ্ঠীকে বেওয়ারিশ বানানো হবে, মাথায় রাখবা। হাসনাত আব্দুল্লাহ একটা চমক দেখিয়েছে। হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির যে প্রার্থী ছিল মঞ্জুরুল আহসান মুন্সি, এই মঞ্জুরুল আহসান মুন্সি যখন হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন পায় বা নির্বাচন করবে তখন তাকে ব্যঙ্গ করে বলেছিল আমি তাকে চিনি না। আজকে হাসনাত আব্দুল্লাহ এবং এই মুন্সির পাল্টাপাল্টি আপিলের পর হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ হয়েছে আর মুন্সির মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। বিএনপির ভাইরা, এটা কিন্তু একটা সাইন, এটা কিন্তু একটা সিগন্যাল। হাসনাত আব্দুল্লাহকে অপমানের কারণে হাসনাত কিন্তু খেলে দিয়েছে। সো মাথায় রাখবেন, আপনাদের যে কোনো সময় খেলে দিতে পারে জামাত, এনসিপি এবং সুদখোর
ছেলে ইউনুস। যাই হোক, একটা সংবাদে আমি ব্যাপক খুশি হয়েছি, ব্যাপক ভালো লাগতেছে। কর্নেল অলি মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক নব্য রাজাকার এই বাচ্চাকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে, যে কোনো সময় গ্রেফতার হতে পারে। মুক্তিযোদ্ধা হয়ে জামাতের সাথে জোট করা, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা আমার মা বোনদেরকে হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, মুক্তিযোদ্ধাদের উপর নির্মম নির্যাতন করেছিল, তাদের সাথে জোট করবা আর বাংলাদেশের মানুষ তোমাকে কি লাভ ইউ চুম্মা দিবে? কর্নেল অলি গিরবুলা খেয়ে দিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। তবে আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শুধরে যান, আপনারা নিজেদের উপর বিশ্বাস রাখেন। আওয়ামী লীগ কখনো হেরে যাওয়ার দল নয়। আওয়ামী লীগ একটা আদর্শের নাম, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, আওয়ামী লীগ একটা বিশাল বড় বৃক্ষ। এই বৃক্ষকে কখনো উপড়ে ফেলা যায় না। সো পরনির্ভরশীলতা, পরজীবী আচরণ বন্ধ করে দলের উপর আস্থা রাখেন, সাধারণ মানুষের উপর আস্থা রাখেন। সাধারণ মানুষ ভালোবেসে আপনাদেরকে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করবে, মাথায় রাখবেন। প্রিয় দর্শক, কেমন আছেন? একটি স্বীকারোক্তিমূলক ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে এমন কিছু কথা বলতে চাই যে কথাগুলো আপনারা প্রায়ই আমাকে বলেন, অনেকেই, সবাই না। আমি যখন কোনো লাইভ অনুষ্ঠান করি বা কোনো ভিডিও আপলোড করি, তখন কমেন্টসে অনেকেই মন্তব্য করেন যে ভারতীয় দালাল হিসেবে কত টাকা পাই, রয়ের এজেন্ট হিসেবে কত টাকা আসে, বাংলাদেশ থেকে আমি কত টাকা নিয়ে এসেছি, এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা দেশের বাইরে আছে তারা আমাকে কত টাকা দেয় আওয়ামী লীগের দালালি করার জন্য। এই কথাগুলোর আমি কোনো সদুত্তর এতদিন দেইনি, কিন্তু আজকে সে কথাগুলো বলবো। কত টাকা আমার কাছে আছে, কানাডাতে আমার কি পরিমাণ সম্পদ আছে, কারণ এগুলো জানানো উচিত। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আমি বাংলাদেশ থেকে আসার সময় প্রায় মাত্র 100 কোটি টাকা নিয়ে এসেছি। এটা কানাডিয়ান ডলারে কনভার্ট করেছে, কমে গেছে। আচ্ছা, এটা আনার সময় এয়ারপোর্টে আমাকে সহযোগিতা করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মী যারা অর্থ সম্পদ আছে তারা অনেকেই আমাকে হেল্প করে টাকা পয়সা দিয়ে, কারণ তাদের বক্তব্য হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্যাগুলো আছে, এদের যে শাসন ব্যবস্থায় ত্রুটি আছে, সেগুলো আপনারা তুলে ধরেন, সেই জন্য আপনি এটা চালিয়ে যান, আপনাকে কিছু টাকা পয়সা দেবেন। তো সেটা দিচ্ছে। আর ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে, তার আগে বলে নেই, আওয়ামী লীগ থেকে আমি মাসে প্রায় 50-60 হাজার ডলার পাই। হ্যাঁ, ইউরোপ থেকে, আমেরিকা থেকে এবং ইংল্যান্ড থেকে টাকাগুলো আসে। তো তারা সেগুলো হুন্ডির মাধ্যমে, এবং ইংল্যান্ড, আমেরিকা থেকে যারা কানাডায় আসে তারা আসার সময় নিয়ে আসে। সেই একটা অর্থনৈতিক সোর্স আমার। আরেকটা হচ্ছে, রয়ের এজেন্ট হিসেবে বেশ কিছু টাকা আসে ভারতের দালালি করার জন্য। সেটা হচ্ছে, ওরা রুপিতে দেয়, রুপিতে টাকাটা দেয়, আর আমি এখানে কানাডিয়ান ডলারে কনভার্ট করে নেই। সেটা অনেক টাকা, এবং সেখানে এই 17 মাসে কয়েক মিলিয়ন টাকা তারা ডলার আমাকে দিয়েছে। এখন সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো ব্যাংকে টাকাগুলো রাখাটা সমস্যা হয়ে গেছে, বিপদ হয়ে গেছে। কারণ ব্যাংক থেকে আমাকে বারবার চিঠি দিয়ে তারা রেখেছে যে আপনার এই টাকার উৎস কোথায়, আপনার ইনকাম কি, আপনি করেন কি। আমি সেটার কোনো সদুত্তর দিতে পারি নাই। তো এই ব্যাপারে আমার এক বন্ধু আছে কানাডায়, তার নাম হচ্ছে মানিক চন্দ, তার সাথে আলাপ করেছি। সে একজন রিয়েলটার, ব্যবসা বাণিজ্য করে, শেয়ার মার্কেটেও তার ইনভেস্টমেন্ট আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখন ব্যাংকে আমি ফেস করবো কিভাবে? ও আমাকে বললো, দোস্ত, তাড়াতাড়ি টাকাগুলো তো ক্যাশ করে ফেল। এবং তার কথা অনুযায়ী আমি টাকাগুলো তুলে ফেলছি। এখন এত টাকা বাসায় রাখাও তো প্রবলেম। তখন ও বুদ্ধি দিল, ও যেহেতু রিয়েলটার, একটা বাড়ি কিনে ফেললাম, এবং বাড়িটাতে 8টা রুম, $3 মিলিয়ন দিয়ে। 3 মিলিয়ন ডলার কথা, এটা হয়তো অনেকে বলতে পারেন, $3 মিলিয়ন মানে শত টাকা, শত টাকা। বাসাটা ছেড়ে কিনলে ভালো, 8 রুম, 5টা ওয়াশরুম, আর 2টা পার্কিং বাড়ির ভিতরে ইনসাইড, এবং বাইরে আরো 5টা গাড়ি রাখা যায়, এরকম বাড়ি। তো সেইখানে এখন গাড়ি রাখা যেহেতু যায়, সেহেতু চিন্তা করলাম যে যেই সেই গাড়ি না কিনলে তো হবে না। সাইবার ট্রাক কিনেছি, একটা ইলন মাস্কের, একটা টেসলা, একটা ল্যাম্বরগিনি।
গাড়িতে আমার চড়া হয় না। ওই দোস্ত আমাকে বুদ্ধি দিল যে তুই, না দোস্তর কথায় পড়ে যাচ্ছি, গাড়িতে আমার চলা হয় না কি কারণ, আমি ওই হাঁটা চলা করি, বাসে চড়তে অনেক সময় স্বাচ্ছন্দ্য বোধ করি, $3.30 মতো যায়, আর এমনি হাঁটি। গাড়িটা হচ্ছে স্ট্যাটাস রক্ষা করার জন্য, যেহেতু এত পার্কিং আছে, এগুলো বিউটি আছে, রাখলাম। এখন ওই দোস্তরে বললাম যে আরও তো টাকা পয়সা আছে, এগুলো তো বাসায় রাখা নিরাপদ না, কি করি? তখন মানিক আমার ওই দোস্ত বুদ্ধি ছিল যে শেয়ার মার্কেটে ইনভেস্ট কর। শেয়ার মার্কেট আপনারা জানেন আমাদের দেশেও টাকা রাখতে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে কিন্তু ট্যাক্স দিতে হয় না, সুবিধা আছে, কানাডাতেও তাই। তো ওর মাধ্যমে আমি কিছু ইনভেস্ট করলাম শেয়ার মার্কেটে, আর কিছু টাকা আমার ওই দোস্ত আমার কাছ থেকে লোন নিল যে আমি তোকে মাসে মাসে দিয়ে দিব, আমার ওই বাড়ির ব্যবসা যেহেতু রিয়েলটার, সে ওই ব্যবসার কাজে লাগাবে, ওইটা আমি পেয়ে যাব। এখন যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য তো আমার কিছু করতে হবে, এখানে যদি স্টাবলিশড হতে হয়, আমি শুধু ঘর বাড়ি, এটা তো একসময় তদন্ত হবে আমি টাকাগুলো পেয়েছি কোথায়। তখন ওই শেয়ার মার্কেট ইনভেস্ট, বাসায় ইনকামের ব্যাপারে নানানভাবে এটা দেখানো যায়। আর ভাবলাম যে ব্যবসা বাণিজ্য কিছু থাকতে হবে। তখন আমি বাকি টাকাটা 5 মিলিয়নের মতো, 5 মিলিয়ন, হ্যাঁ, এটা একটা ব্যবসা শুরু করলাম। সেটা হলো টিম হর্টন, একটা কফি শপ, যারা কানাডা এসেছেন তারা জানেন। একটা কিনে ফেললাম $5 মিলিয়ন দিয়ে, এবং সেখান থেকে এখন যে প্রফিটটা আসে এটা আমি ইনকাম ট্যাক্সে দেখাচ্ছি পরিষ্কার, এবং এখন কিছু টাকা আমি ব্যাংকেও রাখতে পারি, কোনো অসুবিধা হয় না। আর আমেরিকা থেকে, কানাডা থেকে আওয়ামী লীগের যারা, আগেই একবার বলেছি, তারা $50,000-60,000 মাসে একটা কাজ আছে, যেহেতু আমার অনেক কাজ করতে হয় সেটা আছে। আর যেটি আমাকে সবচেয়ে চিন্তিত করেছে, না চিন্তিত না, ভালো লাগার একটা বিষয় বলি, আমার বাসায় যেহেতু এখন 3 মিলিয়ন দিয়ে কিনেছি, রুম কিন্তু 8টা আগেই বলেছি। এখন আপনাদের প্রতি আহ্বান, যারা জানেন যে আমার এত অর্থবিত্ত, তারা কানাডায় যখন আসবেন আমার এই ঠিকানায় যোগাযোগ করবেন, এবং আমি অ্যাড্রেসটা নেক্সট ভিডিওতে দিয়ে দিব। আপনারা এখানে এসে থাকতে পারবেন, খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, গাড়িতে চলাচল করতে পারবেন। আর ড্রাইভিং জানতে হবে, আমি নিজে ড্রাইভ করতে পারবো না, কারণ আমি হাঁটি, আমার হাঁটা চলা। আর একটা সুবিধা আমার হয়ে গেছে, আমার মাসে যে $1,000 করে আমি রুম ভাড়া দিতাম আগে, এখন রুম ভাড়া লাগে না, $1,000 সেভ হয়ে যাচ্ছে, কারণ আমি 3 মিলিয়ন দিয়ে তো বাড়ি কিনে ফেলছি। এখন আমার টাকার কোনো অসুবিধা হয় না। আর খাওয়ার ব্যাপারটা হচ্ছে, আমি যে সবসময় মাছ মাংস খেতে হবে তা কিন্তু না, আমি খাই না, আমি শাকসবজি খাই, ভেজিটেরিয়ান হয়ে গেছি, কাজে সেই খরচগুলো বেঁচে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টিম হর্টনের যে ইনভেস্টমেন্ট, সেখানে ভালো প্রফিট আসে, কাজে আমার এই যে মিলিয়ন টাকা বা ডলার, এগুলো আমি জায়েজ করে ফেলতে পারবো। কারণ হচ্ছে আমার ওই ইনকামটা যখন আমি দেখাবো, আমার এই টাকাগুলো সব হোয়াইট হয়ে যাবে। তবে একটা দুঃখের কথা, ভারতীয় গোয়েন্দা হিসেবে আমি যে কাজ করছি, ভারত ভেবেছে তো 5 মাসের মধ্যে কাজটা হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আরো যারা আছেন। আমি কিন্তু আমারটা বলতে পারি, আমার চেষ্টা চলছে, আমি লাইভ টক শোতে সরকারের ভুল ত্রুটি তুলে ধরি, ভালো কাজের প্রশংসা হতে পারে, কিন্তু শর্ট ভিডিও যেগুলো করি ওগুলো তো একই বিষয়। অর্থাৎ দেশের তরে ভালো কিছু হোক সেটাই চেষ্টা করি। ডক্টর ইউনূস সরকার যেভাবে অধঃপতনে গেছে, দেশটাকে জাহান্নামে পাঠিয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য আমরা কাজ করছি। এখন এই কাজ করতে গিয়ে হেল্প করুক, ভারত হেল্প করুক, আওয়ামী লীগ হেল্প করুক, আমার কোনো অসুবিধা নেই, আমার তাতে কোনো আপত্তি নেই। কারণ হচ্ছে একটা ভালো কাজ করছি, দেশের মঙ্গলের জন্য কাজ করছি, বাংলাদেশের পক্ষে আছি, সেই ব্যাপারে আমার মনে কোনো দ্বিধা নেই। এই টাকাগুলো গোপনে আসলেও ভালো। আর একটা হচ্ছে, আলটিমেটলি আমি কানাডাতে টাকা রেখে তো আমার কোনো লাভ নেই, এগুলো রেমিটেন্স হিসেবে বাংলাদেশে পাঠাবো। যে ইচ্ছা আছে
আর কেউ কেউ বলছেন আমাকে দুদক ধরবে কিনা। দুদক তো আমাকে ধরার কোনো কারণ নেই, কারণ আমার টাকার উৎস তো বাংলাদেশ থেকে না। এগুলো বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে আসে, ইংল্যান্ড থেকে আসে, আমেরিকা থেকে আসে, সেটা বিদেশ, কানাডায় আসে, বাংলাদেশে না। তবে একটা সমস্যা, ওই যে $100 কোটি যে আমি আসার সময় নিয়ে এসেছি, এইটার ব্যাপারে দুদক হয়তো আমাকে তদন্ত করতে পারে। সেটার জবাব কি হবে সেটা আমি দুদকের সাথে ওইটা আমি ফেস করব। আর এটা নিয়ে আমি বেশি কথা বলি না। আপনারা বিভিন্ন সময় কমেন্টসে জানান যে ভারতীয় দালাল রয়ের এজেন্ট হিসেবে কত টাকা পাই, আওয়ামী লীগ থেকে কত টাকা পাই, আপনারা জানতে পারলেন। আর দ্বিতীয় এবং শেষ কথা হচ্ছে, আপনারা যারা কানাডায় আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।